ফিজিক্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক একমাত্রিক গতির সমীকরণ। তো চলুন আজকে এই বিষয়টা একদম সহজ করে গোড়া থেকে বুঝে নেওয়া যাক। ক্র্যাকভার্স বাংলাতে সবাইকে স্বাগত। আর বিশেষভাবে হ্যালো আমাদের সকল নিট এবং জেই পরীক্ষার্থীদের। আজকের আলোচনায় আমরা মোট 5টা ধাপে এগোব। এই স্টেপগুলো যদি ঠিকঠাক ফলো করা যায় তাহলে পরীক্ষার যে কোনো প্রশ্ন সমাধানের জন্য বেসটা একদম পাকা হয়ে যাবে। প্রথমেই বলি, এই টপিকটা এত জরুরি কেন? কারণ মেকানিক্স থেকে যদি ভালো নম্বর তুলতে হয় তাহলে এই সমীকরণগুলো একেবারে জলের মতো পরিষ্কার থাকা চাই। পরীক্ষায় কিন্তু এখান থেকে সরাসরি প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। যে কোনো কিছু শেখার আগে তো তার ভাষাটা বুঝতে হয়, তাই না? তো আগে আমরা গতির এই ভাষা, মানে এর 5টা মূল চলরাশি বা কি ভেরিয়েবলসকে চিনে নিই। তবে একটা কথা কিন্তু প্রথমেই মাথায় গেঁথে নিতে হবে, এই সমীকরণগুলো কিন্তু যখন তখন ব্যবহার করা যায় না। এর একটাই শর্ত, গতিটা হতে হবে সরল রেখা বরাবর, আর ত্বরণ বা অ্যাক্সিলারেশনকে একদম ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকতে হবে, মানে এর মান বা দিক কোনোটাই বদলাতে পারবে না। আমাদের লিস্টের প্রথম সদস্য হল সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা এস দিয়ে লিখি। খুব সহজ কথায় এটা হলো একটা বস্তুর অবস্থানের কতটা পরিবর্তন হলো, আর এর এসআই একক হল মিটার। এরপর আসছে প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে ইউ দিয়ে বোঝানো হয়। মানে ঠিক যে মুহূর্তে আমরা গতিটা পর্যবেক্ষণ করা শুরু করছি, অর্থাৎ t=0 সময়ে বস্তুর বেগ কত ছিল সেটাই হলো ইউ। আর শুরুর বেগ যদি ইউ হয় তাহলে স্বাভাবিকভাবেই একটা সময় পর বেগটা বদলে যাবে। সেই পরিবর্তিত বেগটাই হলো অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, যাকে আমরা ভি বলি। 4 নম্বরে আছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, এ। এটা আর কিছুই না, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন, মানে বেগ কতটা বাড়ছে বা কমছে। আর হ্যাঁ, মনে আছে তো, আমাদের এই পুরো আলোচনায় এর মান কিন্তু সবসময় স্থির থাকবে। আর সবশেষে এই পুরো ঘটনাটা ঘটতে যে সময় লাগছে সেটাই হলো আমাদের পঞ্চম চলরাশি, সময় বা টাইম, টি। বেশ, এখন যেহেতু আমরা গতির ভাষাটা শিখে গেছি, চলুন এবার সেই 3টি মাস্টার ইকুয়েশন বা মূল সমীকরণ দেখে নেই। এই 3টি সমীকরণই কিন্তু যে কোনো সমস্যার সমাধানের প্রধান হাতিয়ার। আমাদের প্রথম সমীকরণটা হলো বেগ আর সময়ের সম্পর্ক, v=u+at। যখন আমাদের কাছে প্রারম্ভিক বেগ, ত্বরণ আর সময় জানা থাকবে, আর অন্তিম বেগ বের করতে হবে, তখন এর থেকে সহজ আর কিছু হতেই পারে না। এবার আসা যাক দ্বিতীয় সমীকরণে, যেটা অবস্থান আর সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে, s=ut+12at²। এই সমীকরণটা ব্যবহার করে আমরা বলে দিতে পারি যে একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটার সরণ ঠিক কতটা হবে। আর মজার ব্যাপার হলো, এটা ব্যবহার করার জন্য অন্তিম বেগ বা ভি জানার কোনো প্রয়োজনই নেই। আর এইটা হলো আমাদের তৃতীয় সমীকরণ, যেটা এক কথায় একটা পাওয়ারফুল শর্টকাট, v²=u²+2as। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এখানে অঙ্কটা কষার জন্য সময় বা টি জানার কোনো দরকারই পড়ে না। বেগ আর সরণের মধ্যে সরাসরি সম্পর্ক। এই টেবিলটা বলতে পারেন আপনাদের একটা চিটশিট। ভালো করে খেয়াল করুন, প্রত্যেকটা সমীকরণে 5টার মধ্যে 4টে চলরাশি আছে, একটা করে নেই। তো অঙ্কটা পড়ে শুধু দেখতে হবে কোন চলরাশিটা দেওয়া নেই, আর সাথে সাথে বুঝে যাবেন কোন সমীকরণটা ব্যবহার করতে হবে। এটা একদম ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে, মনে রাখবেন। তো সূত্র তো অনেক জানা হলো, এবার চলুন দেখি পরীক্ষার হলে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। সমত্বরণের সবচেয়ে ভালো উদাহরণ হল অবাধে পতনশীল বস্তু বা ফ্রি ফল। এখানে ত্বরণ এ মানে আসলে অভিকর্ষজ ত্বরণ জি। আর যদি বস্তুটাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়, মানে তার প্রারম্ভিক বেগ u=0 হয়, তাহলে দেখুন তো আমাদের মাস্টার ইকুয়েশনগুলো কত সহজ আর সুন্দর হয়ে যায়। এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দারুণ আর পরীক্ষায় প্রায়ই আসে। আচ্ছা, ভাবুন তো, একটা গাড়ির গতি যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে ব্রেক কষার পর গাড়িটা থামতে 4 গুণ বেশি দূরত্ব নেয় কেন? একটু ভাবা যাক ব্যাপারটা নিয়ে। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের 3 নম্বর সমীকরণের মধ্যেই। যেহেতু গাড়িটা শেষে থেমে যাচ্ছে, তার মানে অন্তিম বেগ v=0। এবার v=0 যদি আমরা v²=u²+2as সমীকরণে বসাই, তাহলে পাচ্ছি s=-u²/2a। এখান থেকে কি বোঝা যাচ্ছে? থামার দূরত্ব বা s প্রারম্ভিক বেগের অর্থাৎ u এর বর্গের সমানুপাতিক। তাই u যদি দ্বিগুণ হয়, s হবে 2 এর স্কোয়ার, মানে 4 গুণ। দেখলেন তো কত সহজ?
এবার আমরা আলোচনার একদম শেষ এবং সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি। শুধু সূত্র জানলেই তো হবে না, পরীক্ষায় নম্বর নিশ্চিত করতে হলে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলতে হবে আর কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। এই ভুলটা কিন্তু মারাত্মক, আর অনেকেই করে ফেলে। একটা বস্তুকে উপরে ছুড়লে সেটা যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন এক মুহূর্তের জন্য তার বেগ v শূন্য হয়, এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে তার ত্বরণও শূন্য। পৃথিবীর টান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ g কিন্তু সেই মুহূর্তেও নিচের দিকে কাজ করছে, তাই ত্বরণ কখনোই শূন্য নয়, ওটা সবসময় -g। আর সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার টিপ হল চিহ্নপ্রথা বা সাইন কনভেনশন। এটা ঠিকঠাকভাবে ব্যবহার না করলে সোজা অঙ্ক ভুল হয়ে যাবে। নিয়মটা হলো প্রথমে যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নিতে হবে, যেমন ধরুন ওপরের দিক, এরপর সরণ, বেগ, ত্বরণ সবকিছুর চিহ্ন সেই অনুযায়ী বসাতে হবে। যেমন ওপরের দিক যদি পজিটিভ হয় তাহলে অভিকর্ষজ ত্বরণ g যেহেতু সবসময় নিচের দিকে কাজ করে তাই ওটা হবে নেগেটিভ মানে -g। এই নিয়মটা সবসময় সব অঙ্কে মেনে চলতে হবে। যদি এই আলোচনাটা আপনাদের জন্য সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সবসময় মনে রাখবেন, সফলতা হলো প্রস্তুতিরই প্রতিফলন। আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।